নমস্কার। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি তোমাদের ভাষার ইতিহাসের যে অংশটা পড়াচ্ছিলাম সেখানে আমি তোমাদের দ্বিতীয় যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেখানে ছিলাম, অর্থাৎ ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, এই চ্যাপ্টারটায় আমরা ছিলাম এবং তারই আমি তোমাদের পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব। আমরা আগের অংশে ভারতে প্রচলিত 4টি ভাষা বংশ জানি, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোট চীনা। এই 4টি ভাষা বংশর ভাষাগুলি কিন্তু ভারতবর্ষে মূলত প্রচলিত। তার মধ্যে 3টি ভাষা বংশ সম্পর্কে আমাদের পড়া হয়ে গেছে, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোট চীনা ভাষা বংশ। এখন যে ভাষা বংশটির দিকে আমরা এগিয়ে যাব সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ঠিক আছে, এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখাটি ভারতবর্ষে মূলত প্রবেশ করেছে সেটি হলো ইন্দো ইরানীয়। আমরা জানি যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের দুটি গুচ্ছে ভাগ করা রয়েছে। একটি হচ্ছে ভাষাতাত্ত্বিকেরা বৈশিষ্ট্যের নিরিখে দুটি গুচ্ছে ভাগ করেছেন, কেন্তুম এবং শতম, এবং শতম গুচ্ছেরই অন্যতম একটি ভাষাগোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্যতম একটি ভাষাগোষ্ঠী হচ্ছে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী। ইন্দো ইরানীয় আবার দুটি অংশে বিভক্ত হয়ে গিয়ে একটি চলে যায় ভারতের বাইরে, ইরানীয় আর্য নামে ইরানে প্রবেশ করে, এবং আরেকটি শাখা ভারতীয় আর্য নামে ভারতে প্রবেশ করে, এবং সেখান থেকে এই ভারতীয় আর্যর রূপটাই কিন্তু মূলত ভারতবর্ষে প্রচলিত। ঠিক আছে, তাই আমি একটু পড়ছি বইয়ের অংশটা, তোমরা ভালো করে এটা দেখবে। আমি দেখো, তোমরা ভোট চীনা ভাষা বংশের ঠিক পরের পাতাতেই রয়েছে ভারতীয় আর্য ভাষা বংশ ও বাংলা ভাষার উদ্ভব। সংস্কৃত ভাষার সঙ্গে যতটা দ্রাবিড় এবং অস্ট্রিক ভাষার সংমিশ্রণ ঘটেছে, ভোট চীনা ভাষার সঙ্গে সংস্কৃতের মিশ্রণ অতি অল্প। ভাষাতাত্ত্বিকরা যে কয়েকটি শব্দ এই মিশ্রণের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন সেগুলি হলো কিচক, তসর, তোয়া, সিন্দুর, ম্লেচ্ছ ইত্যাদি। আধুনিক বাংলায় এই ভাষা বংশ থেকে বেশ কিছু শব্দ চলে এসেছে, যেমন বর্মী ভাষা থেকে লুঙ্গি, চীনা ভাষা থেকে চা, লিচু প্রভৃতি। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দেখো, এই যে এইখান থেকে শুরু হচ্ছে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে সেই শাখার নাম হচ্ছে কি ভারতীয় আর্য। অর্থাৎ ইন্দো ইউরোপীয়র শতম গুচ্ছের অন্তর্ভুক্ত ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী, তারই দুটি শাখা, একটি শাখা ইরানীয় আর্য নামে ইরানে প্রবেশ করেছে, আরেকটি শাখা ভারতীয় আর্য নামে ভারতে প্রবেশ করেছে, এবং এই শাখাটি কিন্তু ভারতে প্রচলিত। খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে এই শাখার অনুপ্রবেশ, এবং তারপর থেকে আজ পর্যন্ত প্রায় 3500-এরও বেশি সময় জুড়ে এই ভারতীয় আর্য ভাষার নানা রূপে ভারতের নানা অংশে ছড়িয়ে রয়েছে। ঠিক আছে, খ্রিস্টের জন্মের প্রায় 1500 বছর আগে এই শাখার অনুপ্রবেশ ঘটেছিল কোথায়? ভারতবর্ষে, এবং তারপর থেকে নানা রূপেই কিন্তু ভারতের নানা অংশে এই ভাষা বংশের এই ভাষাগোষ্ঠীর ভাষাগুলি প্রচলিত। ঠিক আছে, এবার দেখো, এই 3500 বছরের ভারতীয় আর্য ভাষার যে ইতিহাস, তাকে 3টে প্রধান যুগে ভাগ করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে ভীষণ। 3টি যুগে ভাগ করা হয়েছে, কি কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। ঠিক আছে, তো এই প্রতিটি আলাদা সময় পর্বে ভাগ করেছেন ভাষাতাত্ত্বিকেরা। সেই সময় পর্বগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে, এবং সেই সময়কার নিদর্শনগুলি সম্পর্কেও আমাদের কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। দেখো, এই 3500 বছরের ভারতীয় আর্য ভাষার ইতিহাসকে 3টি প্রধান যুগে ভাগ করা হয়: প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা ঋগ্বেদ। পরবর্তী প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা ঋগ্বেদ পরবর্তী 3টি বেদও এই প্রাচীন ভারতীয় আর্য ভাষারই নিদর্শন বলে সাধারণভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অনেক সময় বৈদিক ভাষা বলেও অভিহিত করা হয়। যদিও প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে আছে দুটি পর্যায়, বৈদিক ভাষা ও সাহিত্য, এবং আরেকটি হচ্ছে সংস্কৃত। সুতরাং এই কথা মনে রাখা উচিত যে বেদ সংস্কৃত ভাষায় লেখা নয়। তাহলে দেখো, এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার
প্রাচীনতম নিদর্শন হলো কি ঋগ্বেদ। ঋগ্বেদ পরবর্তী 3টি বেদও এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার নিদর্শন বলেই প্রাচীন মানে সাধারণভাবে ধরে নেওয়া হয়। প্রাচীন ভারতীয় আর্য ভাষা অনেক সময় বৈদিক ভাষা রূপেও বৈদিক ভাষা বলেও অভিহিত করা হয়, মানে ওই সময় আর কি বৈদিক ভাষার রূপটাই হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ। যদিও প্রাচীন ভারতীয় আর্য ভাষার মধ্যে দুটো পর্যায় রয়েছে, একটা কি বৈদিক ভাষা ও সাহিত্য, আরেকটা হচ্ছে সংস্কৃত। তো দুটো পর্যায়ে রয়েছে, সুতরাং এ কথা মনে রাখা উচিত যে বেদ সংস্কৃত ভাষায় কিন্তু লেখা নয়। সংস্কৃতকে বলা যেতে পারে বৈদিক ভাষারই বিবর্তিত ও ঈষৎ পরিবর্তিত রূপ। বৈদিক ভাষার থেকে কিছুটা বিবর্তিত এবং ঈষৎ সামান্য পরিবর্তিত রূপ। আসলে যে কোনো ভাষারই থাকে, যেমন একদিকে লেখ্য ভাষা, অন্যদিকে থাকে আঞ্চলিক কথ্য বা লৌকিক ভাষা। এক্ষেত্রে প্রাচীন ভারতীয় আর্য ভাষার কিছু আঞ্চলিক ও লৌকিক রূপ সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশিত হচ্ছিল। যখন লৌকিক ভাষার মধ্যে দ্রুত পরিবর্তন ঘটে, সৃষ্টি হলো ব্যাকরণে ও প্রয়োগে বিশৃঙ্খলা, তখন তাকে নিয়মবদ্ধ করে শিষ্ট লেখ্য ভাষায় পরিণত করেছিলেন পাণিনি। পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ, কারণ যেভাবে তিনি একটি বহু শাখায়িত ও জটিল ভাষাকে বিশ্লেষণ করেছেন এবং পরিণত করেছেন শিষ্ট ভাষায়, তা এক কথায় অতুলনীয়। এই পুরো কাজটি তিনি 8টি অধ্যায়ে ব্যাখ্যা ও বিবৃত করেছেন বলে তার ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী। তাহলে দেখো কি বলছে, যে পাণিনি পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ, কারণ না এক্ষেত্রে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় কিছু আঞ্চলিক ও লৌকিক রূপ সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে উঠছিল, মানে ভাষার, এবং তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল, এবং সেই বিশৃঙ্খলার যে পরিস্থিতি, সেই সময়ে কিন্তু এই পাণিনি অর্থাৎ বিখ্যাত শ্রেষ্ঠ বৈয়াকরণ পাণিনি, তিনি কি করেছিলেন, এই সমস্ত লৌকিক ভাষাগুলিকে নিয়মবদ্ধ করে একটি শিষ্ট লেখ্য ভাষায় পরিণত করেছিলেন। ঠিক আছে, এই পাণিনি সেই কারণেই বলা হচ্ছে যে পাণিনি পৃথিবীর শ্রেষ্ঠ বৈয়াকরণ। যেভাবে তিনি এই বহু শাখায়িত জটিল ভাষাকে বিশ্লেষণ করেছেন এবং পরিণত করেছেন শিষ্ট ভাষায়, একটা খুব সুন্দর গোছানো একটি ভাষা তা পরিণত করেছেন, তা এক কথায় অতুলনীয়। এই পুরো কাজটি তিনি 8টি অধ্যায়ে ব্যাখ্যা করেছেন এবং বিবৃত করেছেন বলে এই ব্যাকরণের নাম হচ্ছে কি অষ্টাধ্যায়ী। খুব ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য। অশ্বঘোষ, কালিদাস, ভবভূতি, ভারবী, বিশাখ দত্ত, শূদ্রক প্রমুখ কবি ও নাট্যকারদের রচনায় এই ভাষার নিদর্শন আছে। সংস্কৃত ছিল প্রধানত শিক্ষিত লোকের ভাব বিনিময়ের ভাষা বা সাহিত্যের ভাষা। ক্রমেই বৃহত্তর জনসাধারণের মুখের ভাষা থেকে দূরে সরে সাহিত্যের ভাষারূপে প্রতিষ্ঠা লাভ করলেও সাধারণ মানুষের মুখে সংস্কৃতের আরেকটি রূপ সমান্তরাল গতিতে তৈরি হচ্ছিল। যে ভাষা বৈদিক ঐতিহ্যাশ্রয়ী কোনো বিশেষ সম্প্রদায়ের ভাষা নয়, অথবা ব্যাকরণের কঠিন নিয়মকে মান্যতা দিয়ে সে ভাষা চলছিল না, বরং তদানীন্তন সমাজে দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর সংযোগের ফলে এই ভাষার নমনীয়তা গিয়েছিল বেড়ে। এর নাম আমরা দিতে পারি লৌকিক বা কথ্য সংস্কৃত, এবং ধীরে ধীরে এভাবে কথ্য সংস্কৃতের ক্রমবিবর্তনের ফলেই সাধারণের মুখের ভাষা হয়ে দাঁড়ায় প্রাকৃত ভাষা। তাহলে দেখো এই অষ্টাধ্যায়ী যে ভাষার ব্যাখ্যা রয়েছে, সেই ভাষার নিদর্শন কিন্তু অশ্বঘোষ, কালিদাস, ভবভূতি, ভারবী, বিশাখ দত্ত, শূদ্রক প্রমুখ সংস্কৃত কবি ও নাট্যকারদের রচনায় কিন্তু এর নিদর্শন কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, কিন্তু সংস্কৃত ছিল প্রধানত শিক্ষিত লোকের ভাব বিনিময়ের ভাষা, ঠিক আছে, বা সাহিত্যের ভাষা। ক্রমেই বৃহত্তর জনসাধারণের মুখের ভাষা থেকে দূরে সরে তার সাহিত্যের ভাষা রূপেই কিন্তু প্রতিষ্ঠা লাভ করে এক সময় সংস্কৃত। কিন্তু সাধারণ মানুষের মুখে সংস্কৃতেরই আবার আরেকটা রূপ সমান্তরাল গতিতে তৈরি হচ্ছিল, যেটা সাধারণ মানুষের মুখে মুখে তৈরি হচ্ছিল। যে ভাষা বৈদিক ঐতিহ্যাশ্রয়ী কোনো বিশেষ সম্প্রদায়ের ভাষাও নয়, বা ব্যাকরণের কোনো কঠিন নিয়ম মেনেও কিন্তু তা কিন্তু চলছিল না, বরং সেই সময়কার সমাজে দ্রাবিড়ীয় ভাষাগোষ্ঠীর সংযোগের ফলে এই ভাষার নমনীয়তা বেড়ে গিয়েছিল। এই নাম কিন্তু ভাষাতাত্ত্বিকেরা দিয়েছেন কি লৌকিক ভাষা বা কথ্য সংস্কৃত। ঠিক আছে, এবং ধীরে ধীরে এইভাবেই কথ্য সংস্কৃত আরো বিবর্তিত হয়ে সাধারণের মুখের ভাষার একদম ভাষা হয়ে দাঁড়ায়, এবং তার নাম হয় কি
প্রাকৃত ভাষা। এবং এই প্রাকৃত ভাষা নামকরণ কেন হয়েছে সেটা আমরা পরবর্তী প্যারাগ্রাফে পাবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রাকৃত ভাষা নাম কেন হয়েছে, তখন কিন্তু এইগুলো লিখতে হবে। দেখো, এই প্রাকৃত শব্দটির উদ্ভবের মধ্যে দুটি দিক আছে। একটি হলো প্রাকৃত শব্দটি প্রকৃতি থেকে জাত। প্রকৃতি শব্দের অর্থ হলো মূল উপাদান, অর্থাৎ এই যে প্রাকৃত ভাষা তার মূল উপাদান বৈদিক সংস্কৃত ভাষা। এই যে প্রাকৃত ভাষা তার মূল উপাদান বৈদিক সংস্কৃত ভাষা থেকে যেহেতু এই নতুন ভাষাটি এলো, তাই এর নাম হলো প্রাকৃত। আবার অন্য অর্থে যেহেতু শিক্ষিত লোকের থেকে সরে গিয়ে সাধারণ মানুষের ভাষা রূপে এর উদ্ভব, তাই জনগণের ব্যবহৃত ভাষা বা প্রাকৃতজনের ভাষা বলে এর নাম প্রাকৃত ভাষা। সময়ের দিক থেকে 600 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বের প্রধান ভাষা হলো প্রাকৃত ভাষা, আর এই পর্বটির নাম হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি যে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্টের জন্মে 1500 বছর, তার মানে কি 1500 খ্রিস্টপূর্বাব্দ 1500 অব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ 600 মানে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সময়কাল, সেটা হচ্ছে কি প্রাচীন ভারতীয় আর্যের সময়কাল। এরপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে মধ্য ভারতীয় আর্য, অর্থাৎ খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টাব্দ 900, অর্থাৎ খ্রিস্টের জন্মের 900 বছর পর অবধি সময়কালকে কিন্তু মধ্য ভারতীয় আর্যের সময়কাল রূপে ধরে নেওয়া হয়। ঠিক আছে, তো দেখো, এই প্রাকৃত শব্দটির উদ্ভবের মধ্যে দুটো দিক রয়েছে। একটা হলো প্রাকৃত শব্দটি এসেছে প্রকৃতি থেকে। প্রকৃতি শব্দের অর্থ কি? মূল উপাদান। ঠিক আছে, যেহেতু এই প্রাকৃত ভাষার মূল উপাদান হচ্ছে কি বৈদিক সংস্কৃত ভাষা, বৈদিক সংস্কৃত ভাষা থেকেই যেহেতু এই নতুন ভাষাটি এলো, তাই এর নাম হলো প্রাকৃত। বা আরেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে যেহেতু শিক্ষিত লোকের ভাষা থেকে সরে এসে সাধারণ মানুষের ভাষারূপে এর উদ্ভব, মানে জনগণের ভাষা হিসেবে এর পরিচিতি, সেই প্রাকৃতজনের ভাষা, সেই কারণে এর নাম হয়ে গেল কি প্রাকৃত ভাষা। তাহলে এই দুটো দিক আমরা জানলাম। এরপরেই কিন্তু পরবর্তী স্তরে প্রবেশ করছি আমরা, সেটা কিসে? মধ্য ভারতীয় আর্য। এবং এই মধ্য ভারতীয় আর্যতেই কিন্তু প্রাকৃত ভাষা আরো বিস্তার লাভ করে এবং অনেকগুলি শাখা এর কিন্তু মানে দেখা যায়, অনেকগুলি শাখায় এই প্রাকৃত ভাষা কিন্তু বিভক্ত হয়ে যায় মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কালে। তাহলে আমরা প্রাচীন ভারতীয় আর্যতে কি জানলাম? এই সময়কার প্রাচীনতম নিদর্শন কি? ঋগ্বেদ। এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষার কিছু আঞ্চলিক ও লৌকিক রূপ যেই সময় প্রকাশিত হচ্ছিল তাকে একত্রিত করে একটি শিষ্ট ভাষার রূপ, লেখ্য শিষ্ট ভাষার রূপদান করেন কে? পাণিনি। এবং যে গ্রন্থটিতে এই ব্যাখ্যা ও বিবৃতি রয়েছে, সেই গ্রন্থটির নাম কি? অষ্টাধ্যায়ী, যেহেতু এটি 8টি অধ্যায়ে বিভক্ত। ঠিক আছে, পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। নমস্কার।